নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দুর্নীতির অভিযোগ ছিলই, তবে লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালী কাণ্ডকে মূল হাতিয়ার করছে বিজেপি। শনিবার শিলিগুড়ির সভা থেকে ফের একবার সেই অস্ত্রেই শান দিলেন নরেন্দ্র মোদী। আগামীকাল তৃণমূলের ব্রিগেড। মোদীর রাজ্য সফরের দিনে ঘাসফুলের সমাবেশ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে যে কোনো দিন। শাসক বিরোধী সব শিবিরেই এখন তৎপরতা তুঙ্গে। রবিবার যেমন ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, তার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সাজো সাজো রব ঘাসফুল শিবিরে। এই আবহে শনিবার ফের একবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসে চতুর্থবার এদিন শিলিগুড়িতে 4,500 কোটি টাকার প্রকল্পের সূচনা করেন তিনি। এরপর জনসভায় তৃণমূল ও বিরোধীদের জোট ইন্ডিয়াকে বেঁধেন নানা ইস্যুতে। বিজেপির টার্গেট তৃণমূলের মহিলা ভোট ব্যাংক, তাই শিলিগুড়িতে মোদীর গলায় ফের একবার সন্দেশখালী প্রসঙ্গ। संदेशखाली में गरीब, दलित, आदिवासी बहनों के साथ टीएमसी के नेताओं ने क्या क्या किया है, इसकी चर्चा आज पूरे देश में हो रही है। यहां बंगाल में तो भ्रष्ट टीएमसी सरकार दलित, आदिवासी, ओबीसी, महिला विरोधी टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। ये टीएमसी कांग्रेस लेफ्ट का इंडी गठबंधन भी तो यही करता है। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेफ्ट वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है ताकि उसकी भी गाड़ी चलती रहे। इन लोगों को आपके बच्चों की परवाह नहीं है। पहले लेफ्ट ने आपकी नहीं सुनी और फिर टीएमसी ने भी आपको नजरअंदाज कर दिया। ये तो गरीबों की जमीन हड़पने में जुटे थे। इसलिए जब आपने मुझे अवसर दिया तो मैंने यही सुविधाएं अपने परिवार के आप सभी सदस्यों को पहुंचाई है। মোদী জানান, উত্তরবঙ্গে চা, পর্যটন, কাঠ শিল্পের উন্নয়ন নিয়ে স্পষ্ট রোডম্যাপ রয়েছে তাঁর সরকারের। এই সূত্রে উত্তরবঙ্গের প্রত্যেক বুথে পদ্ম ফোটানোর ডাক দেন তিনি। ফের একবার আহ্বান জানান এবার 400-র বেশি আসন পাওয়ার। শনিবার মোদী যখন তৃণমূলকে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করছেন, তখন ঘাসফুল শিবির পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে রবিবার ব্রিগেড সমাবেশের লক্ষ্যে। ইতিমধ্যেই দূরের জেলা থেকে তৃণমূল কর্মীরা পৌঁছেছেন কলকাতায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে ব্রিগেডে জমায়েতের প্রস্তুতি তৃণমূলের, তা খতিয়ে দেখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ব্রিগেডে বিশেষ আকর্ষণ বিস্তীর্ণ র্যাম্প, যার মাধ্যমে দলীয় নেতা নেত্রীরা পৌঁছে যাবেন জনতার মাঝে। আর এই সমাবেশ ঘিরে চড়ছে পারদ। ব্রিগেডের সবার মঞ্চে করে র্যাম্প তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বৈষম্যের এবং প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, বাংলার অধিকারের দাবিতে বাংলা গর্জে উঠছে। আমরা আবার বলছি, 10ই মার্চের ব্রিগেড কিন্তু ট্রেলার, শুধু ট্রেলার, ফিল্ম আভি বাকি হ্যায়, সেটা হবে নির্বাচনে আর ফল ঘোষণার সময়। এটা শোক সভা, এটা ওদের শেষ শোক সভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না, এটা চোরেদের বিসর্জন সভা। কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন, গরু ছেড়ে রাখতে পারেন, কালকে কোনো চোর বাড়িতে থাকবে না, কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই।
ব্রিগেড সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেই অপেক্ষায় তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। পাশাপাশি ওই সমাবেশে কোনো চমক থাকে কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে চন্দন চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায়। আমি প্রণয়দার কাছেই শুরুতে আসি। প্রণয়দা, আজকে উত্তরবঙ্গেও আমরা দেখলাম প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালী প্রসঙ্গ। তার আগে আমি বলি যে প্রায় 4,500 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গ এবং নর্থ ইস্টে যাওয়ার রাস্তা সহ একাধিক ক্ষেত্রে। তো এই যে বিষয়টা আসছে যে এখানে এবং আরামবাগের সভাতে যেদিন এসেছিলেন সেদিন আমি ছিলাম ওখানে, প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেছেন যে আরামবাগ থেকে বিষ্ণুপুর যে রেল লাইন তার জন্য বাজেট স্যাংশন হয়ে আছে, কিন্তু রাজ্য সরকার জমি দিতে পারছে না বলে সেই প্রকল্প রূপায়ণ করা যাচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু সন্দেশখালী তো আসাটাই স্বাভাবিক। তার কারণ পশ্চিমবঙ্গে সন্দেশখালী বলে যে একটা জায়গা আছে, সেখানকার মা বোনেরা তো বেসিক্যালি বাস্ট করেছে। তারা এত অত্যাচার সহ্য করেও আজকে তারা বাস্ট করেছে। এরকম পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীররা আছে। আজকে এই কলকাতা শহরে ভোট পরবর্তী হিংসার পরে আমাদের কাছে অভিযোগ এসছে যে কেউ বিজেপিকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদেরকে ধর্ষিতা হতে হয়েছে, এই বাইপাসের ধারেই হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে সন্দেশখালী আসবে। সন্দেশখালী কোনো ছোট ঘটনা নয়। মুখ্যমন্ত্রীর কাছে এটা ছোট ঘটনা হতে পারে, কিন্তু আমাদের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা নিঃসন্দেহে একটা অনেক বড় ঘটনা। প্রদীপ্ত আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। প্রদীপ্ত, আমরা দেখলাম উত্তরবঙ্গে দাঁড়িয়েও প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালীর প্রসঙ্গ এবং উঠে এলো ভাতিজা প্রসঙ্গ। তার বক্তব্য হচ্ছে তৃণমূল ভাতিজাদের বাঁচাতে ব্যস্ত, কংগ্রেস তাদের যে শাহী পরিবারের ছেলে মেয়ে তাদের বাঁচাতে ব্যস্ত, এবং বামেরা তারা তার সঙ্গে তাল দিয়ে যাচ্ছে যাতে তাদের গাড়িও চলতে পারে। না, এখন গাড়ি চালাতে গিয়ে যদি বারংবার মানে রেলগাড়ি থেকে বিচ্যুত হয়ে যায়, সেটা অশ্বিনী বৈষম্যের সঙ্গে একটু কথা বলে নিলে ভালো হয় যে এত বিচ্যুত হচ্ছে কেন, তাহলে উনি বুঝতে পারবেন গাড়িটা কিভাবে চলছে। মোদিজির মুশকিল হচ্ছে যে 2009 সাল থেকে উত্তরবঙ্গের যে কথা উনি বলেন, আর আমরা বলি বাংলার উত্তর দিকে, সেইখানের মানুষ হচ্ছে বিজেপিকে আশীর্বাদ করে দিয়ে গেছে। 2009 সাল থেকে আশীর্বাদ করছে। তারপরে ওদের আজকে বলতে হচ্ছে যে বিধায়ক যেখানকার, এমপি যেখানকার, সেখানে গিয়ে বলছে উত্তরবঙ্গের পুরো আসন আমাদের চাই। তার মানে কি কোথাও সেই উত্তরবঙ্গ বিভাজনের নীতি, বাংলার 42টার থেকে হঠাৎ উত্তরবঙ্গ ভাগ করার নীতি, নাকি গ্রেটার কোচবিহার নীতি, বোঝা যাচ্ছে না। উত্তরবঙ্গে দাঁড়িয়ে যদি বলেন যে উত্তরবঙ্গের সব আসন আমরা চাই, তাতে বাংলা ভাগের প্রসঙ্গ আসে। স্বাভাবিক। উত্তরবঙ্গ কেন? উত্তরবঙ্গ কি বাংলার কোনো আলাদা অংশ নাকি? বাংলার অংশ তো। বাংলার 42টার মধ্যে এখানে যে 3টি জেলা আছে সেই 3টি জেলা স্বাভাবিকভাবে প্রদীপ্ত, খুব স্বাভাবিকভাবে একজন নিশ্চয়ই শিলিগুড়িতে দাঁড়িয়ে বা জলপাইগুড়িতে দাঁড়িয়ে বা কুচবিহারে দাঁড়িয়ে বলবেন না যে ডায়মন্ড হারবার কেন্দ্র বা বসিরহাট কেন্দ্র বা শ্রীরামপুর কেন্দ্রে উনি যদি পশ্চিমবঙ্গের এই 4টে জনসভায় কোথাও দাঁড়িয়ে 42-এ 42 বলতে পারেন বা হুগলিরটায় দাঁড়িয়ে হুগলি বলতে পারেন, তাহলে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ কেন? এই ন্যারেটিভটা কেন? যে ন্যারেটিভটা আলাদা করে উত্তরবঙ্গকে ভাগ করার কেন? এই মাথায় আসে কেন জানো তো? বঞ্চনার ইতিহাসটা রয়েছে মাথায় আসে। প্রণয় দ্বারা বারংবার বার্লা সাহেব এবং আরেকজন টিগ্গা সাহেবের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কনটেক্সটে মানুষের যে উপকারের প্রসঙ্গ, সেটা মাথায় আসে। আমি জানি না প্রদীপ্ত কোথা থেকে বলছি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একজন আছে, হ্যাঁ আছে তো, উত্তর কন্যা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি উত্তরবঙ্গ আলাদার যদি দরকার না থাকে, তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রাখার দরকার আছে কেন? দরকার তো এই জন্য পড়েছে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি। আমি জানি না উত্তরবঙ্গের নামটা শুনে তৃণমূল কংগ্রেস কেন এতটা খেপে যায়। উত্তরবঙ্গের মানুষ কি অপরাধ করেছে, উত্তরবঙ্গের মানুষ কি অপরাধ করেছে যার জন্য উত্তরবঙ্গের নামটাও নিতে পারে না। আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, বামেদেরও নিশানা করেছেন, যেটা আমি আগেই বললাম। না ঠিকই তো, আসলে দুই হুজুরের আরো একবার আপকি বার 400 পার। হ্যাঁ, দুই হুজুরের গল্পের মধ্যে 3 ভাতিজাই যে দেশটা শেষ করেছে, এই কথাটা সত্যিটা উনি বলেই ফেললেন। 2টো ভাতিজা দিল্লিতে, একটা আদানি আর আম্বানি, গোটা দেশের যা সম্পত্তি সব তারা মালিক হয়ে বসে আছে। আর একটা ভাতিজা আমাদের এখানে কয়লা, পাথর, গরু থেকে বালি, যা যা আছে প্রাকৃতিক সম্পদ সব তার হাতে। ফলে কাহিনীটা উনি ঠিকই বলেছেন। আর একটা জিনিস জানো, তুমি একদিন বললে না সন্দেশখালীর প্রসঙ্গ, বললো মণিপুরে 2টো এমপি আসন, সেই জন্যই প্রধানমন্ত্রী ওখানে যান না।
আর গোটা উত্তর 24 পরগনা জেলায় 5টা এমপি আসন, সেই জন্য মুখ্যমন্ত্রী ওখানে যান না। ফলে আসলে বিপদ হয় কি, মণিপুরে যে ঘটনা ঘটলো আর সন্দেশখালীতে যে ঘটনা ঘটলো, দুটোর মধ্যে তো আনুষ্ঠানিকভাবে এরকম মেয়েদের ওপর অত্যাচার, ফলে দুজনেই কিন্তু এই ব্যাপারে মুখ ঘুরিয়ে দিয়ে তার পলিটিক্যাল ফায়দা নিতে যান। তৃতীয় হচ্ছে উনি চাওয়ালা বলেছেন নিজেকে। সত্যি আমার দেখে মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী গো অ্যাজ লাইকে নেমেছেন, কখনো চাওয়ালা, তারপরে বলছেন চৌকিদার, তারপরে বলছেন গ্যারেন্টার। এখন চাওয়ালা হয়ে সত্যি তো আমি তো 3টে লোককে খুঁজছি, 2টো লোককে খুঁজছি। এক, নরেন্দ্র মোদীর হাতে যে 1 কাপ চা খেয়েছে আহমেদাবাদ রেল স্টেশনে, আর 2, মমতা ব্যানার্জির সঙ্গে একই আসনে যে নর্থ জর্জিয়া ইউনিভার্সিটিতে পড়েছে। এই দুজনকে আমি সারা জীবন বাংলার মানুষ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কাজের কথাটা হচ্ছে নরেন্দ্র মোদী তো একবারও বললেন না যে স্বচ্ছ ভারতের কথা বলেন। স্টেট ব্যাংক ডিক্লেয়ার করে বলছে যে ইলেকটোরাল বন্ড যখন অসাংবিধানিক সুপ্রিম কোর্ট বললো, তারপরে স্টেট ব্যাংক তার হিসেব দিচ্ছে না কেন? উনি তো একবারও বললেন না যে 15 লাখ টাকার কি হলো বা 2 কোটি চাকরির কি হলো। উনি তো একবারও বললেন না যে কৃষি নিয়ে বললেন, জুট নিয়ে বললেন, কিন্তু এটা তো ঠিক কৃষি বিল চন্দনদা নিয়ে যে বললেন না। 10 বছর MSP আগে নিয়ে যে বিকাশের আশ্বাস তিনি দিয়েছিলেন, এখন সেই বিকশিত ভারতের কথা বলছেন। না, এটা তো উনি দেখাচ্ছেন কোথায় বিকশিত ভারত। আজ পর্যন্ত কৃষকরা দিল্লিতে দাঁড়িয়ে রয়েছে, কৃষি বিল নিয়ে একটা শব্দ বললেন? কৃষি বিলের MSP মিনিমাম সাপোর্ট প্রাইসের বিল নিয়ে একটা কথা বলতে পারলেন, যেখানে ভারতবর্ষে দিনের পর দিন কৃষি উৎপাদন কমে যাবে যদি কৃষকরা ঠিকমতো কৃষি উৎপাদন না করে? একটা সংবেদনশীল কথা বললেন? উনি উত্তর বাংলায় যে প্রজেক্টগুলো আজকে বললেন, প্রণয়দা নিশ্চয়ই মানবেন, এগুলো কোনোটাই নতুন প্রজেক্ট না, উনি দেননি। এগুলো সব ইউপিএ আমলে তৈরি করা প্রজেক্ট। ভালো করে খাতাপত্র দেখুন, এই সমস্ত করিডোর, বাইপাস, এই রাস্তা, ইস্ট ওয়েস্ট করিডোর, ইস্ট ওয়েস্ট করিডোর, এগুলো সব ইউপিএ আমলে স্যাংশন করা। তারও আগে উনি নিজে ছবি রাখেন সব জায়গায়। আরে রামের মন্দির হলে রাম 3 ফুট, উনি 6 ফুট বলে, সেখানে সে দেশের টাকা দিতে হয়। রামের মন্দির তৈরি হলে টাকা দিতে হয়। 6 ফুটে নরেন্দ্র মোদী হয় যে দেশে, সে দেশে আপনি পুরনো প্রজেক্টকে করা আমি আসবো, আমি একটু অভিষেকের কাছে আসি। অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিজেপি উত্তরবঙ্গের সব বুথে পদ্ম ফোটাবে কিনা সেটা সময় বলবে, কিন্তু আগে বিজেপিকে পশ্চিমবঙ্গের সব সিটে প্রার্থী পেতে হবে। কেন বলছি বলো তো? আর্ট অফ ওয়ার একটা ইন্টারেস্টিং কথা আছে যে ইউ কান্ট উইন আ ব্যাটেল বাই মার্সিনারি। ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। আজকে এমন দেখছি উত্তর কলকাতা হোক বা পূর্ব মেদিনীপুরের কোনো আসন হোক, সেখানে যারা প্রণয় দাদের মতো যারা মানে উদয়াস্ত বিজেপি করেছে, মানে জন্মাবধি বিজেপি করেছে, তারা কোনোদিন গুরুত্ব পাচ্ছে না। তার মানে যারা আছে তাদের প্রণয় দাদের যদি আপত্তি না থাকে, তোমার এত আমার আপত্তি নেই। আপত্তিটা কোথায় বলতো? আপত্তিটা মহাভারতে। না না, হিংসে না, আপত্তিটা মহাভারতে। মহাভারতে একটা খুব ইন্টারেস্টিং মানে আছে, সমাপতন আছে। সেখানে দেখা গেছিল অক্ষৌহিণী সেনা নেওয়ার পরও কৌরবরা কিন্তু হেরে গেছিল। তার কারণটা কি? তারা অর্গানিক গ্রোথ ছিল না। যাই হোক, আচ্ছা, আরেকটা জিনিস উনি বলেছেন যে আপকিবার 400 বার। আমি একটা পরিসংখ্যান বলি। 2019 সালে বিজেপি 437টা সিটে লড়েছিল। সেখানে দক্ষিণ বলো, উত্তর বলো, উত্তরপ্রদেশ বলো, সব জায়গাতে একা লড়েছিল। এবার যে হারে জোট হচ্ছে, আজকে তুমি যখন আলোচনা করছি, অন্ধ্রপ্রদেশের জনসেনা এবং টিডিপির সঙ্গে জোট করে মাত্র 2টো আসনে লড়ছে। 400টা আসন পেতে গেলে তোমার 400টা আসনে লড়তে হবে কমপক্ষে। যেদিকে এগোচ্ছে, এত কনফিডেন্স এদের, আইএনএলডি থেকে শুরু করে নীতিশ কুমার থেকে শুরু করে যাদেরকে তুমি বার করে দিয়েছিলে, তাদেরকে জামাই আদর করে আনতে হচ্ছে। নাম্বার 3 হচ্ছে যে, এক সেকেন্ড আমি শেষ করিনি, আপনি নিশ্চয়ই বলবেন, আপনার সেই গণতান্ত্রিক অধিকারটা এখনো আছে। নাম্বার 3 হচ্ছে যে আজকে যে দার্জিলিং বা উত্তরবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল, 2টো কথা বলি। আমরা উত্তরবঙ্গ বললেই যে চা বাগানের কথা বলা হয়, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে 2019-এ আমরা প্রতিশ্রুতি দিইনি, জন বার্লা এবং বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ন্যূনতম মজুরি আজকেও হয়নি। এবং অগ্নিবীর, আমরা জানি যে উত্তরবঙ্গের গোর্খা অধ্যুষিত অঞ্চল থেকে প্রচুর সেনাবাহিনীতে আসে, তাদেরকে কন্ট্রাকচুয়াল করে রাখা হয়েছে। একটা বক্তব্য তুমি শুনতে পারবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ভালো লাগলো পরিবারতন্ত্রের কথাটা। অবশ্যই মানে শিশির অধিকারীর ছেলে এবং প্রদীপ ঘোষের ছেলের নেতৃত্বে তো অবশ্যই পরিবারতন্ত্রকে আমরা এখান থেকে উৎখাত করব। মানে এত কিউট কথা বলে না, ইংরেজিতে একটা অক্সিমোরন বলে কথা আছে। নরেন্দ্র মোদীর কথা শুনি আমার এই অক্সিমোরন শব্দটা ব্যবহারিক প্রয়োগ। আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা, বোঝাই যাচ্ছে যে ভোট যে সামনে, এটা বলার অপেক্ষা রাখে না। জাস্ট কতকগুলো, যেমন খুব মজা করে এখন যেটা বলা হচ্ছে, যখন আমরা মাঝে মাঝেই শুনতে পাচ্ছি যে দলে থেকে কাজ করতে পারছি না। যে আজকে আমরা দেখলাম যে বিজেপির একজন সাংসদ তিনি ইস্তফা দিয়েছেন। আমরা আবার এক ফুল থেকে আরেক ফুলে আসা যাওয়া সেগুলো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তিনি এই চলতি মাসের মধ্যে তিনি 4-4টে সভা করে ফেললেন, আর রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। দেখুন মৌপিয়া, প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী, এবং আমি ওনাকে খুব বিশ্বাস করি, মানে বিশ্বাস করাই উচিত ভারতবাসী হিসেবে। তো আজকে উনি 3টে অনুষ্ঠান করেছেন।
আসামে, অরুণাচলে আর তারপরে শিলিগুড়িতে মোটামুটি একই কথা বলেছেন, পরিবারতন্ত্র খারাপ, কংগ্রেস কিছু কাজ করেনি ইত্যাদি ইত্যাদি। তো অরুণাচলে ওনার পাশে যিনি দাঁড়িয়েছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী, তার নাম পেমা খান্ডু। ইন্টারেস্টিংলি তার বাবা এবং তিনি নিজে কংগ্রেসের নেতা ছিলেন, পরে তিনি দল বদলে বিজেপিতে এসছেন। আরও ইন্টারেস্টিং হচ্ছে 2011 সালে বিজেপির যে স্টেট প্রেসিডেন্ট ছিলেন অরুণাচলে, তাই তাগাক, উনি এই দর্জি খান্ডু এবং তার ছেলেরা, তার পরিবার কিভাবে কেন্দ্রের বঞ্চনা লুট, মানে কেন্দ্রের টাকা লুট করছে তা নিয়ে হোয়াইট পেপার পাবলিশ করেছিলেন। ঠিক আছে, আজও অরুণাচলের যারা বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপ তারা বলে যে দেখো তোমরা বিজেপিরা বলেছিলে এই খান্ডু পরিবার টাকা লুট করছে, সেই নেতারা আজকে তোমার দলে। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমি মহিলাদের শ্লীলতাহানি নিয়ে আমি সবাই চিন্তিত। এই দর্জি খান্ডুর বিরুদ্ধে বিজেপি, আবার আমি রিপিট করছি, একটা অভিযোগও অন্য কারণ না, বিজেপি 2018 সালে ধর্ষণের অভিযোগ এনেছিল। সবকটা মানে সুপ্রিম কোর্টে মানে মামলা চলছে, কিন্তু আমি কোনো মানে আমার বানানো তথ্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নয়। তো এই প্রেমা খান্ডু, দর্জি খান্ডুকে পাশে নিয়ে যদি অরুণাচলে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন পরিবারতন্ত্রকে উচ্ছেদ করব, কেন্দ্রের টাকা যারা লুট করছে তাদের উচ্ছেদ করব এবং নারীর অধিকারকে প্রতিষ্ঠা করব, আমি কি করে বলুন প্রধানমন্ত্রীর এতগুলো প্রধানমন্ত্রীকে বিশ্বাস করতে চেয়েও পারবো? আচ্ছা, পরিবারতন্ত্র আমি তো প্রচণ্ড বিরোধী, আমি বিশ্বাস করি পরিবারের লোকদের কিচ্ছু পাওয়া উচিত না, কিন্তু চরণ সিং ভারতরত্ন পেলেন আর জয়ন্ত চৌধুরী তার নাতি সুসুর করে ইন্ডিয়াতে চলে গেলেন। তো আপনি যেটা বলছেন আপনাকে তো সেটা প্র্যাকটিসে প্রয়োগ করতে হবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছেন যে এই পুরোটা হচ্ছে র্যাম্প শো, ফ্যাসিনেটিং। আমিও বিশ্বাস করি যে পূর্ব ভারতের রাজনীতিরা ছিল না। পূর্ব ভারতের রাজনীতিরা প্রথম কে আনলো, তার নাম প্রদ্যোৎ মাণিক্য দেববর্মন, যিনি ত্রিপুরায় টিপরা মোথা বলে একটা পার্টি তৈরি করেছিলেন। ইনসিডেন্টালি তিনিও কংগ্রেসি, এক্স কংগ্রেসি, তিনিও পরিবারতন্ত্র দিয়ে এসছেন, তার বাবাও কংগ্রেসের এমপি ছিলেন। সেই টিপরা মোথাকে এই দুদিন আগে বিজেপি ত্রিপুরায় নিজের মন্ত্রিসভায় নিয়ে নিয়েছে। আপনি এরপরে পরিবারতন্ত্র, দুর্নীতি, র্যাম্প এগুলো নিয়ে আলোচনা করবেন? মানে অরুণাচল থেকে তো শিলিগুড়ি আস্তে আস্তে পরিবারতন্ত্র ফিকে হয়ে যেতে পারে না। আমি এখানে একটুখানি প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, রাত পোহালেই জনগর্জন সভা এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে সরেজমিনে সভাস্থল সেগুলো পরিদর্শন করেন। দিকে দিকে যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছে, সেখানে তদারকি চলছে এবং ভীষণভাবে আলোচনার মধ্যে চলে এসেছে এই র্যাম্প। আমরা এর আগে কোনো সভায় এরকমভাবে দেখতে পেয়েছি বলে মনে করা যায় না। প্রায় 30 ফুট লম্বা এই র্যাম্পটা, অনেকটা সেই খুব হাই ভোল্টেজ কনসার্টে যেগুলো দেখা যায় যে একদম দর্শকের মধ্যে মিশে যাচ্ছে সেই র্যাম্প গিয়ে, সেই রকমভাবে আমরা সেই ছবিও দেখাচ্ছি এই মুহূর্তে। সেটাকে নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন যে ফ্যাশন শো হবে, অ্যাকচুয়ালি ফ্যাশন শো, এবং তিনি একই সঙ্গে বলছেন যে এটা আসলে তার কথা মতো, তার অভিযোগ মতো চোরেদের বিসর্জন সভা। না, আমি তো ফ্যাশন শো আর চোরেদের বিসর্জন সভা দেখলাম আজকেও শিলিগুড়িতে। কত ভয়ানক, মানে ভয়ঙ্কর ডুয়েল রাজনীতির একটা মানে শিরোধার করলেন হচ্ছেন শুভেন্দু অধিকারী। আমার মুশকিল হচ্ছে যে আমরা যদি মানুষের মধ্যে পৌঁছানোর জন্য এই ব্যবস্থাপনা করে থাকি, ওনারা তো জ্বলছে কেন? অসুবিধা কোথায়? ওরা করুক না র্যাম্প, ওরা তো আলাদা করে ব্যবস্থাপনা করে, বিশাল বিশাল ছাউনি করে, প্রচুর টাকা ব্যয় করে। মানে একদিনে অরুণাচল প্রদেশ হয়, আর একদিনে একই দিনে অন্য রাজ্য হয়, আবার এদিকে আমাদের রাজ্য হয়। ফলে তাদের অসুবিধাটা কোথায়? মানুষের গর্জনটা বড্ড বোধহয় কানে বাজছে, সেই কারণে এই সমস্যা হচ্ছে। মুশকিল হচ্ছে যাদের নিয়ে চোর হাটাও, চোর সরাও রাজনীতিটা করার চেষ্টা করছেন এই শুভেন্দু অধিকারী, পাশ থেকে বলেছেন আর কিন্তু প্রশ্ন নেবেন না। তবে দিদি, কালকে তোমার শোটা অসামান্য দেখলাম, অসামান্য। মানে পশ্চিমবঙ্গে এই জাতীয় শো দেখার সৌভাগ্য এখনো আমাদের হয় যে সোজা সাপটা প্রশ্ন করা হলে তার যে কত রকম ব্যাকা উত্তর হতে পারে ওই গান্ধী গডসেকে দেখলে বোঝা যায়। ফলে যারা গান্ধী আর গডসের এই বিভাজন করতে পারে না, তাদের কাছ থেকে যে প্রশ্নগুলো কালকে সাধারণ মানুষের মাধ্যমে তুলে এনেছো এবং তার উত্তরে তালপেতার সেপাই বলতে পারছে না। দেখি না, চোরেদের হারানোর জন্য দারাক ডায়মন্ড হারবারে একটা মহান ব্যক্তি, তোমার মনে আছে জাস্টিস সিনহার কথা? আর এক সিনহা, জগনমোহন লাল সিনহা, ওই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন, পুরো বাড়ি ফাঁকা করে দিয়েছিলেন যাতে নিজে হাতে লিখতে পারেন রায়, এবং পরের দিন সকাল 10টার সময় সেই রায় পড়তে পারেন। কোনোদিন আমরা তার ছবিও দেখতে পাইনি। এখনো বিভিন্ন জায়গায় দেখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পাওয়া যায়।
আমরা বিচারপতিদের মনে রাখতে পারি না, তুমি কালকে বলছিলে অ্যাবসার্ট একটা জায়গা, তখনই আমার মাথায় এসেছে তাই তো জগনমোহন বাবুকে তো আমরা মনে রাখতে পারিনি। আজকে আমাদের তাদেরকে মনে রাখতে হচ্ছে, সামনে আনতে হচ্ছে পাঞ্জাবি পরে কেতা দস্তুর হয়ে তোমার সামনে বসতে হচ্ছে, মানে চোর হাটাও বলে কত বড় দুর্নীতিবাজ যে রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করলো। দুর্নীতির অনেক রকম ফের হয়, তো তার একটা রকম ফের হচ্ছে এই রাষ্ট্রীয় প্রশাসনকে, সাংবিধানিক জায়গাটাকে ব্যবহার করে দুর্নীতি করা। এই প্রসঙ্গে আসবো, আমি তার আগে একটু জনগর্জন প্রসঙ্গে আসি। প্রণয়দা, দেখুন, প্রদীপ্তর কথা শুনে মনে হচ্ছে যে ব্যথাটা অনেক গভীরে লেগেছে। আপনি আমি সে প্রসঙ্গে আসবো, কারণ আজকে অভিজিৎ গাঙ্গুলি তিনি 356 ধারার মতো পরিস্থিতি কথা বলেছেন। প্রশ্নটা করেছিলেন জনগর্জন সভা র‍্যাম্প নিয়ে, ও চলে গেল কোথায় বিচারপতিতে, মানে বিচারপতির ক্ষতটা অনেক গভীর আছে। যাই হোক, রিফ্লেকশন যেটা প্রদীপ্ত বলেছে মানুষের মধ্যে পৌঁছানোর জন্য র্যাম্প করতে হচ্ছে, তার মানে প্রদীপ্তর কথা মতো আমরা ধরে নিতে পারি যে তৃণমূলের কংগ্রেসের নেতারা আর মানুষের মধ্যে পৌঁছতে পারছেন না। কারণ কি, মানুষের মধ্যে গেলেই তো চোর 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 বলে চিৎকার করছে। তো কিছু মানুষকে কলকাতায় এনে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে সিকিউরিটির মধ্যে দিয়ে হাঁটতে হবে, মানুষের মধ্যে পৌঁছতে পারবে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেও জেলায় গিয়ে সেখানে তিনি হেঁটেছেন। হ্যাঁ, ওই যে চোর মানুষের মধ্যে হেঁটেছেন, চোর চোর বলে তার চিৎকারও শুনেছেন। আচ্ছা, কিছুদিন আগে আমরা নবজোয়ার যাত্রা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর বলায় টাকা দিচ্ছ কি পার লাইকের মতো? দুটো তিনটে জিনিস আছে। ব্রিগেডকে ভরাতে গেলে ব্রিগেডকে ছোট করতে হবে, র্যাম্প বানাতে হবে, রাস্তা বানাতে হবে। কারণ ব্রিগেড ভরাতে গেলে যত লোক দরকার সেই লোক তত পরিমাণ চোর তো নেই এখন। তো সেই জন্য ব্রিগেডকে ছোট করতে হবে, রাস্তা করতে হবে, তার রাস্তা করতে হবে। বাকি চোরগুলো তোমাদের দলে চলে এসেছে। হ্যাঁ, কৌস্তবের মতো, কৌস্তবের মতো। মানে কৌস্তবে তুমি চোর বলছো? আমাদের ভাই তোকে এখানে যেতে বারণ করেছিলাম, তোর দলের মুখপাত্র তোকে চোর বলছে, আমরা তোকে চোর বলিনি। আমাদের দলে যারা আসছে আমি সেই উদাহরণটা দিলাম। যদি তোমরা মনে করো কৌস্তব চোর নেই, বাকি চোর কেন মনে করো কৌস্তব চোর? বাকি চোর কেন? বিজেপি অভিযোগ করছে বিজেপি অভিযোগ করেছিল নিশীথ প্রামাণিক মানব পাচারকারী, মানব পাচারকারী না। তাহলে এটা বলতে যে অভিযোগ প্রণয়দা, থ্যাংক ইউ, তুমি স্বীকার করে নিলে যে বিজেপি যে যে অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে একটাও ঠিক না। এই কারণে বললাম যেহেতু কংগ্রেস থেকে এসছে, এই সম্প্রতি তো কৌস্তবই এসছে। তো যদি তোমরা মনে করো যে ওরা চোর, তাহলে চোরেরাই আসছে। আরে কালকে আরে ভাই, দুঃখ করছে কেন? বুঝতে পারছি তোমারও ব্যথা আছে। না, আমার কোনো ব্যথা নেই। কৌস্তবকে থেকে আমরা জানি গান্ধী আর গডসে একসাথে বসতে পারে না। অ্যাপ্লিকেশন দিতে পারো, আমরা নিশ্চিত চিন্তা করব। আমার অত দূর অবস্থা হয়নি। অ্যাপ্লিকেশন ফেলতে পারো, আমরা চিন্তা করব, কোনো অসুবিধা নেই। তোমরা প্রার্থী হয়ে দেখাও। এই খুব ভালো একটা কথা বলেছি যে আপকি বার 400 পার বলেছিল না, স্লোগানটা একটু গন্ডগোল হয়েছে। আপকি বার ইধার কামাল উধার, এটাই হবে স্লোগান। আপনি দেখছেন না তৃণমূল বিজেপি আমরা সারা বছর বলে আছি আর আপনার কাছে বকা খাই, আপনারা ওই একই কথা বলেন। এই ইলেকশনের সময় আপনি তো হিন্দি ছাড়ুন না, আপনাদের দুটো দল একবার এমপি আসলে কি জানেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল একসাথে আছে। বলে দিচ্ছি, জিনিস খুঁজে পাওয়া একসাথে আছে। আচ্ছা, তিনটে জিনিস তো খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজীব কুমারের লাল ডায়েরি, শাহজাহানের মোবাইল আর কাকুর কণ্ঠ। দেখেছেন মিলটাই। এর ভিত্তিতে কালকে জনবর্জন সভাটা শুরু হবে। আর এটা তো ঠিক জনবর্জন না, জনগর্জন। না, আমি অনেক জায়গায় দেখলাম জনবর্জন বলেও কয়েকটা পোস্টার দেখলাম, জানি না সেটা সত্যি কিনা। যাই হোক, এটা তো ঠিক দুয়ারে সরকার দিয়ে এই প্রোগ্রামটা শুরু হয়েছিল, দুয়ারে পিঠে শেষ হলো। ফলে সবকিছু তো দুয়ারে। ফলে মানুষ যারা তৃণমূল, কালকে খুব একটা ভদ্রলোকেরা কেউ এই মিটিংয়ে যাবেন না, কারণ এইরকম পিঠে খাওয়া দলের সঙ্গে কোনো ভদ্রলোক আমি অন্তত শুনতে পাচ্ছি না যে গত কয়েক মাস ধরে তারা তৃণমূল কংগ্রেস করি বলে রাস্তায় বেরোচ্ছেন। ফলে যারা এই কোলাবাজির সঙ্গে যুক্ত থাকবেন নেমে গেছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভদ্রলোক 48%-এর মধ্যে নেই। এখন যে কোনো প্রোডাক্ট লোকে বাড়িতে এসে দেখতে পছন্দ করে, যে কোনো জিনিস। এই হারে চুরি, জোচ্চুরি, তোলাবাজি, মায় ধর্ষণের পর্যন্ত অভিযোগ, এরকম ধরনের একটা অভিযোগের সময় তৃণমূল কংগ্রেস একটা সভা করছে। তার যারা সমর্থক আছেন তারা দেখতে চাইবেন না, এইগুলোকে সামনে দেখান। তার জন্যই তো এই র্যাম্পটা করা। দূর থেকে দেখলে অনেকের মুখ বোঝা যাবে না। তৃণমূলের মধ্যেও তো ভদ্রলোকেরা আছেন, তারা দেখে নিতে চাইছেন যে এই লোকগুলো এইভাবে টাকা করেছে, মা বোনেদের ওপর অত্যাচার করেছে। ফলে তাদের কিন্তু এই মিটিংয়ে কোনোটাই আলোচনা হবে না চাকরি, শিল্প। যে আলটিমেটলি কোন দল কিভাবে সভা করবে সেই স্বাধীনতা তাদের আছে, এই ব্যাপার নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। শুধু একটাই বক্তব্য, একটা দলীয় সভা করতে গেলে আমার
প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচারগুলো ব্যবহার করা নিয়ে। তারপর সুভান্ন বলো, নবান্ন বলো, এই যে বাড়িগুলো, এগুলো কিন্তু আমার তোমার পয়সায় চলে, তৃণমূলের ফান্ডে চলে না। এগুলো ব্যবহার করা নিয়ে আপত্তি আছে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের আন্ডারে থাকা ইনডোর বলো বা আমার যে কিদওয়াই ইয়েটা রয়েছে যুব কেন্দ্রগুলো, এগুলোর বিল পে করা নিয়ে আমি যখন অভিযোগটা করছি দায়িত্ব নিয়ে করছি। কিন্তু সমস্যা কি বলতো, অভিযোগ করতে গেলে তো দুপক্ষের অভিযোগ করতে হয়। চোরেদের বিসর্জন সভা হচ্ছে, অথচ তার ভেতর শুভেন্দু অধিকারী নিয়ে আমি ভাবতে পারছি না, যিনি নোটিফাইড পাবে। তার পাশাপাশি আমি যখন একবার বলছি যে দুর্নীতি মানে কিন্তু শুধুমাত্র তোমার থেকে 100 টাকা নেওয়া নয়, দুর্নীতি মানে কিন্তু ক্ষমতার অপব্যবহার করে, যে কথাটা রাইটফুলি প্রদীপ্ত বলছিল। আমি যে কারণে বললাম যে সরকারি প্রশাসনিক দপ্তরগুলো ইউজ করা। কেন ইমাজিন, ফ্যাশন শো বললে গত 10 দিন ধরে আমরা যেটা দেখেছি, কোনো একজন শিল্পপতির ছেলের বিয়েতে, সেই ছেলের বিয়েতে সারা ভারতবর্ষের স্পন্সর ফ্যাশন শো, জামনগর এয়ারপোর্টটা যার ইনফ্রাস্ট্রাকচারটা ডোমেস্টিক 10 দিনের জন্য ইন্টারন্যাশনাল করা হয়েছে। আজ অব্দি পৃথিবীর ইতিহাসে তুমি দেখেছো? এটা দুর্নীতি। সমস্যাটা কি বলতো, অভিযোগ করতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন একটা আঙুল উল্টো দিকে তাকালে 4টে আঙুল আমার দিকে থাকে। আনফরচুনেট ব্যাপারটা, শুভেন্দু অধিকারী বাড়িতে আয়না নেই। শুভেন্দু অধিকারীকে মানে এই জিনিসটা বলতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে আপনারা যা যা করছেন, কালকে যখন আপনারা চলে যাবেন, ইউ আর গোয়িং টু, আনফরচুনেটলি সেই বুদ্ধদার কথা ধার করে বলতে হবে, ইউ আর গোয়িং টু গেট পেড বাই ইউর ওন কয়েন। তখন খুব একটা আমি আসবো, মানে আরামদায়ক অনুভূতি হবে। একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, তার আগে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। রাজ্যে 356 ধারা জারির মতো পরিস্থিতি, বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে যোগ দেওয়ার পর শিলিগুড়িতে প্রথম জনসভা থেকে তৃণমূলকে একটি ভোটও না দেওয়ার ডাক দিয়েছেন তিনি। পাল্টা জবাব তৃণমূলের। সন্দেশখালী কাণ্ডকে সামনে রেখে ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। মুখে দলীয় আদর্শের কথা বলেও ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার পক্ষে সওয়াল করেছেন শ্রমিক শুভেন্দুরা। যদি নীতিগত অবস্থান থেকে দেখেন, বিজেপি কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা করে ভেঙে দেওয়ার বিপক্ষে। যারা কাস্টোডিয়ান আছে তারা দেখুন, সেই জন্যই তো আমরা বারবার বলছি রাজ্যপালের কাছ থেকে এখন মানুষ কোনো বিবৃতি চায় না, রাজ্যপাল পারলে কিছু করে দেখান। আপনার আমার কথা নয়, সন্দেশখালীর মা বোনেরা রাষ্ট্রপতি শাসন চান, সিবিআই চান, কেন্দ্রীয় পুলিশ চান। এই কথাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, তাদের উপরে কোনো আস্থা নেই। বিজেপি নেতারা এতদিন রাষ্ট্রপতির শাসনের দাবি তুলছিলেন ঠাড়ে ঠোড়ে, কিন্তু দলে যোগ দিয়ে এবার সরাসরি রাজ্যে সেই দাবি তুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসনের 356 মতো পরিস্থিতি আছে কিনা আমি ক্লিয়ারলি বলছি, হ্যাঁ আছে। 356 করো, সন্দেশখালীতে কি হলো? মা বোনদের ওপর অত্যাচার মুখ্যমন্ত্রী একদিনে যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যান, তাই না? গানবাজনা করছেন। এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয়, এই শপথ আমাদের নিতেই হবে, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম্য করেছো, অনেক চুরি জচ্চুরি ছেঁচড়ামি করেছো, এবার এসো। প্রাক্তন বিচারপতির এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে শোরগোল, তাকে নিশানা করেছে তৃণমূল। গণতান্ত্রিক দেশে যে কোনো লোক 356 দ্বারা ডিমান্ড করতেই পারে, কখনো কমিশন করেন, কখনো উনি করেন, কিন্তু আবার সুপ্রিম কোর্ট বসে আছে। সুতরাং আমি যা ইচ্ছে বললাম সেটা হয় না। আমি রাজনৈতিক মঞ্চের থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু বাস্তবে হয় না। অনেকগুলো রাজ্যে এরকম করবার চেষ্টা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের থেকে থাপ্পড় খেয়েছি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেও প্রাক্তন বিচারপতির রায়ে সায় নেই সিপিআইএম এর। গোটা রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশকারী আছে। পশ্চিমবাংলার বিকল্প কিন্তু ত্রিপুরা নয়, তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপি নয়। কেন্দ্রীয় শাসন মানে রাষ্ট্রপতির শাসনের নাম করে বিজেপি শাসন করলে সমস্যা মিটে যাবে তা না।
বকটুই কাণ্ডের পরেও রাজ্যে 356 ধারা জারির দাবি তুলছিলেন বিজেপি নেতাদের একাংশ। তবে সেই সময় কিছুটা ভিন্ন পথে হেঁটে রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগের অভিযোগ তুলে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবার বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি শুনে তাঁকে নিশানা করেছে অধীরের কংগ্রেস। এত সোজা নাকি? উনি আইনের ছাত্র হয়ে উনি জানেন না যে 356 লাগু করতে গেলে কি কি আইনের প্রভিশন আছে? এসআর বোম্বাই কমিটি কি বলেছে, তার অবজারভেশন কি? শুধুমাত্র রাজনীতির বাজার গরম করার জন্য একটা বক্তব্য দিয়ে দেওয়া যায়। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, লোকসভা ভোটের মুখে 356 ধারা জারির দাবি তুলে আসলে রাজ্যের ওপর চাপ বাড়াতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে প্রাক্তন বিচারপতির সেই অস্ত্র বহুল ব্যবহৃত বলেও মত অনেকের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রণয়দার কাছেই আসি। প্রণয়দা, আপনাদের যেখানে ঘোষিত স্ট্যান্ড এ রাজ্যে 356 নয়, বরং আপনারা মনে করেন যে একটা নির্বাচিত সরকারকে কাউন্টার করতে গেলে আপনাকে জনতার রায় দিয়েই করতে হবে। সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে প্রথম জনসভায় যোগ দেওয়ার আগে 356-এর দাবি করছেন। না, প্রথম তো হচ্ছে উনি দাবি করেননি, পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমি যতটুকু দেখলাম পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, 356 যখন আমাদের সংবিধানে আছে, তো কি কি পরিস্থিতি হলে 356 হওয়া উচিত সেটা বর্ণনা আছে। উনি একজন বিচারপতি, ওনার মনে হয়েছে যে সেই পরিস্থিতি আছে। এবং শুধু ওনার কেন মনে হয়েছে, আপনি যদি এই মুহূর্তে একটা সার্ভে করেন তো অনেকেরই মনে হবে যে পরিস্থিতি সন্দেশখালিতে যেভাবে অত্যাচার চলছে, অন্য জায়গায় যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি আছে, 356-এর পরিস্থিতি আছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি নির্বাচনটা ঠিক করে হয়, প্রশাসন যদি ভোটারদের ভোট কেন্দ্রে ভোট দেওয়ানোর ব্যবস্থা করতে পারে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই এই সরকারটি চলে যাবে। তো সেই জন্য আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু 356 দাবি করিনি, কিন্তু সাথে সাথে এটাও দাবি করেছি পরিবেশ পরিস্থিতি এমন করতে হবে যাতে ভোটাররা নির্ভয়ে তাদের নিজের ভোট দিতে পারে। এখন এই প্রশাসনকে রেখে প্রত্যেকবারই আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি এবং ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয়েছে, তাদের মা বোনেরা ধর্ষিতা হয়েছেন। এরকমও আমাদের দলের কর্মী আছে যে তার স্ত্রী স্বামীকে সুইসাইড করেছে, এরকম ঘটনাও ঘটেছে। অভিষেক তো এই বিষয়টা নিশ্চয়ই কাউন্টার করবে না, কারণ কয়েকদিন আগেই সন্দেশখালী কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি কথা বলতে শুনেছিলাম। রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি হয়তো মানে যেটা প্রণয়দা বলছে, হয়তো পশ্চিমবঙ্গের অনেকেই হয়তো এর সঙ্গে সহমত হবে, কিন্তু তার পাশাপাশি এটা নিয়েও সহমত হবে যে রাষ্ট্রপতি শাসনের আবেদনটা করতে পারে কে, সেটা হচ্ছে রাজ্যপাল, সুপারিশটা। সিভি আনন্দ বোস কিন্তু আজকে শিলিগুড়িতে উপস্থিত ছিলেন, উনি সন্দেশখালী ঘুরে এসেছিলেন। উনি যখন বলছেন না আমরা করবোটা কি বলতো, আমাকে তো তাহলে বলতে হবে যে রাজ্যপাল হয় মানে দের ইজ সাম ইস্যু ইন হিজ আইস, অথবা উনি ইনকম্পিটেন্ট, আইদার অফ দিস টু। আমি ওনাকে কম্পিটেন্ট মনে করতে চাইছি। তার পাশাপাশি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি কে, যে যা তার বক্তব্যের মানে প্রতিক্রিয়া দিতে হবে। 1.5 দিন কি বলছো? কিছুদিন আগে অধীর রঞ্জন চৌধুরী তিনি মুখ্যমন্ত্রী পদের যোগ্য দাবিদার বলেছিলেন। একদম ঠিক বলে, মানে একদম ঠিক বলেছে। এবং এই প্রসঙ্গ তোমাদের একটু আফসোস থাকতে পারে। অ্যাবসলিউটলি ট্রু, বিজেপিতে যোগদান জায়গায় ব্যথা গো, অ্যাবসলিউটলি ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। আমার ব্যথাটা কোথায় জানো তো, দিলীপ ঘোষ 3 থেকে 77 করার পরও আরে অধীর চৌধুরী কি যাকে মুখ্যমন্ত্রী দেখতে চায়, এক সেকেন্ড শেষ করি। একদম ঠিক বলে, অভিজিৎ গাঙ্গুলি 1.5 দিন হলো রাজনীতিতে এসেছে, ঠিক যেরকম ওনার বক্তব্য অনুযায়ী কোট আনকোট উনি কোনো একজন নেতা সম্বন্ধে বলেছেন যে তার রাজনীতিতে উত্তরাধিকারটা কি আছে। অ্যাবসলিউটলি ট্রু। আপনার বাড়িতে একটা আয়না থাকার দরকার। আপনি 1.5 দিন হলো রাজনীতিতে এসেছেন, আপনি তো রাজনীতি নিয়ে এত বক্তব্য রাখেন কি করে? হ্যাভিং সেড দ্যাট, ওনার যে বক্তব্যটা আছে সেই বক্তব্যে তো আমি এই কথাটা বললাম। তবে আইন শৃঙ্খলা নিয়ে যখন বলতে হচ্ছে, কালকে তোমার সাক্ষাৎকারেও দেখছিলাম, উনি তো দেশের বিচারপতি। সুপ্রিম কোর্ট কিন্তু তাই বলে, সুপ্রিম কোর্ট কিন্তু বলে যে বিচারপতি রাজ্যের হয় না, বিচারপতি দেশের হয়। উত্তরাখণ্ড কি দেশের বাইরে? উত্তরাখণ্ডে গত 2-3 দিন ধরে কি হচ্ছে আমরা সবাই দেখে নিয়েছি। মণিপুর 11 মাস ধরে চলছে। কালকে তুমি প্রশ্ন করলে উনি কি উত্তর দিলেন? হরিবংশ রায় বচ্চনের একটা অসাধারণ কবিতা আছে, সেই কবিতাটার লাইন আছে, মানুষ সারা জীবনে মানুষ হতে পারলেই যথেষ্ট। দুর্ভাগ্য আমাদের, আমরা সাধারণ মানুষও না ঈশ্বর বানাতে চাই। এবং আমরা যারা রাজনৈতিক নেতা, আমরা তো সমাজ থেকেই উঠে আসি, আমাদেরকে সেই জিনিসটা ইকো করতে। আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে এখানে মানুষ রক্ত মাংসের মানুষ, তারও ব্যক্তিগত উচ্চাসা থাকে
এবং ব্যক্তিগত উচ্চাশাটাকে পূর্ণ করতে গেলে ধরা যাক যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক এমনি ভাবেই ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগদান করতেন, সেম কথা বলতাম, যেরকম কথাটা আজকে আবার বলবো। প্রসূন বন্দ্যোপাধ্যায় আইজি, তিনি আজকে যদি ইস্তফা দিয়ে কালকে তৃণমূলের ক্যান্ডিডেট হন, এখানে এসে তোমার এখানে এসে আমি যেরকম বলে গেছিলাম কুলিং পিরিয়ড থাকা উচিত, যেরকম লোধা কমিশন বিসিসিআই এর ক্ষেত্রে বলেছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং এটা শুধু আমার না, প্রয়াত অরুণ জেটলি ওনাদের দলের নেতা লোকসভায় দাঁড়িয়ে বলেছে, সরি রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে, আমি একটু প্রণাদার কাছে আসি। প্রণাদা, এরই মধ্যে যেহেতু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেন অভিষেক, এবং আজকে আমরা আরেকটা ডেভেলপমেন্ট দেখলাম যে আপনাদের সাংসদ তিনি ইস্তফা দিলেন। দেখুন, আমি যতটা সংবাদ মাধ্যমে দেখেছেন, তিনি একদম ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন। এক তো বয়সজনিত হতে পারে, স্বাস্থ্যজনিত হতে পারে, তো সেই শ্বাস অসুবিধা হয়, তৃণমূলে হয় এরকম কাজ করতে পারছি না, ওখানে আবার শ্বাসের কিছু প্রবলেম হলে বলবেন, আমাদের রেড ভলেন্টিয়াররা আছে অক্সিজেন নিয়ে। আমরা কতদিন আগে কেন ইস্তফা? আপনারা কনসেন্ট্রেটর নিয়ে গেছেন মনে হয়, না শ্বাসের অসুবিধা হচ্ছে কিনা, সিপিএম কি বিজেপির কার শ্বাসকষ্ট হচ্ছে সেটা আপনারা খোঁজ রাখছেন, তার কারণ এমনি তো কেউ আসছে না। বিজেপির কার কার শ্বাসকষ্ট হচ্ছে কনসেন্ট্রেটর নিয়ে যাচ্ছে তো তৃণমূলে মুকুটমণি অধিকারী গেল, আর তৃণমূলের শাসন অসুবিধা হলো, জগা হাটাও না কি একটা করেছে শুনলাম, এই রানাঘাটে জগা হাটাও, জগাটাকে এই জগাটাকে, আর আমি তো ভাই বলছি উনাকে, না না আরে জগা সরি জগা সাংসদ তো, সাংসদটা দেশের হয়, জগা সাংসদ দেশের হয়, আরে জগা হাটাও লিখেছে। আমি জগা হাটাও, আমি তোমাকে দেখাতে পারি পোস্টারটা, আমি পোস্টার মানিনি। রানাঘাটে আমাদের 5 জন লোক নেই, রানাঘাটে শুধু নয়, প্রণব মুখার্জি ধুতি খুলে দিয়েছিল, তুমি ভুলে গেলে। তবে তোমরা কি উন্নততর কংগ্রেস হচ্ছ? বিজেপির তো কোনো দায় করেনি আমাদেরকে অনুসরণ করা। আরে বিজেপি কংগ্রেস থেকে অনুপ্রেরণা কেন নিচ্ছে? বিজেপি কংগ্রেস থেকে অনুপ্রেরণা কেন নিচ্ছে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সুমনদার কাছে আসবে। সুমনদা, দেখুন, আপনি একদম ঠিক বলেছেন। সেটা হচ্ছে যে কেন প্রধানমন্ত্রী মণিপুর যাননি, কেন জঙ্গল সাফারি করছিলেন, বা চোর পরিবারতন্ত্র এসবগুলো বাদ দিন, শুধু এক্স বলে দিলেই হবে। মানে এক্স চোর, এক্স কংগ্রেস, এক্স তৃণমূল, এক্স আপ, এগুলো বলে দিলেই হবে। এখন বিজেপিতে এসে গেছে, এখন উনি ভালো লোক। যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যখন দেখাচ্ছিলেন এই যে ভিজুয়ালসটা, এই যে মাননীয় বিচারপতি, যাকে অধীর চৌধুরী ও মুখ্যমন্ত্রীর এক্স বিচারপতি, আবার মাননীয় এক্স বিচারপতি, যাকে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী, যদিও বিচারপতিদের কর্নেলের মতোই বিচারপতি, যেমন আমরা যে কোনো বিচারপতির ক্ষেত্রে বোধহয় বিচারপতি বলে তাকে সম্বোধন করা যায়, মানে তার অবসরের পরও। আর আমি যদি ওনাকে গডসে ভক্ত হিসেবে সম্বোধন করি, এটাও তো করতে পারি। যিনি এতদিন মানে যার ছবি মাথার পেছনে রেখে উনি বিচার করলেন, সেই জাতির পিতার হত্যাকারীকে উনি নিয়ে কনফিউশনে ভুগছেন, তাহলে তো মানে অনেক সিরিয়াস প্রশ্ন আসবে যে এরকম কতজন বিচারপতি আছেন যারা এরকম মানে অফার পেলে বা নিজেরাই অফার দেন। আপনি যদি ভিজুয়ালস যেটা আপনি দেখাচ্ছেন, যেভাবে উনি প্রধানমন্ত্রীর হাতে মাথা রাখছেন, তাতে আপনার কি মনে হবে যে বিচার ব্যবস্থা কতটা নিরপেক্ষ? এবং যে যা রায় দিচ্ছে, সেটা রাহুল গান্ধীর বিরুদ্ধে রায় হতে পারে, সেটা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রায় হতে পারে। তারা কি অলরেডি বিজেপির সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছে? এবং তারাও কি মনে মনে বিশ্বাস করে গান্ধী না আসলে গডসে? আমি তো বলবো যে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি অনেক নরম কথা বলেছেন। উনি তো সত্যি বিজেপি করেননি, প্রণয় দাদের মতো মানে অনেক দিনের বিজেপি নন উনি, সেই জন্য 356 বলেছেন। উনি যে গডসের মতো গুলি চালিয়ে দিতে বলেননি, যে যাদেরকে পছন্দ না তাদেরকে গুলি চালিয়ে যেটা বলছেন সেটাই বলতে যাচ্ছেন তো, সেটা মানে মাথা লক্ষ্য করে গুলি করার কথা বলেননি অভিষেক ব্যানার্জি, যেটা বলেছিলেন না। কিন্তু গডসে তো বুকে গুলি চালিয়েছিল গান্ধী। আমি বলতাম মাথায় গুলি চালাতে। দেখুন প্রণয় বাবু, আমি খুব স্পেসিফিক প্রশ্ন করছি। প্রজ্ঞা ঠাকুর, আপনাদের নির্বাচিত সাংসদ বলেছেন যে তাকে নরেন্দ্র মোদী বাদ দিয়েছেন কারণ তিনি গান্ধী সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন বলে। হোয়াট উইল বি বিজেপি স্ট্যান্ড অ্যাবাউট অভিজিৎ গাঙ্গুলি, যিনি গডসেকে গান্ধীর চাইতে বেশি গুরুত্ব দেন? অলরেডি একাধিকবার আমরা স্ট্যান্ড ক্লিয়ার করেছি, নতুন করে বারবার করার কোনো দরকার নেই। আর যারা গডসেকে নিয়ে বলেন তারা কোর্টে গিয়ে ক্ষমা চেয়েছে। রাহুল গান্ধীকে ক্ষমতা প্লিজ আমরা আজকের আলোচনায় ফিরি। প্লিজ এক সেকেন্ড, আমি আজকের আলোচনায় ফিরি।
প্রদীপ, তো 356 ধারার মতো পরিস্থিতি বলছেন অভিজিৎ গাঙ্গুলি। না, ওই যে কিছুক্ষণ আগে বলো না, বিচারপতি কখনো রাজ্যের হয় না, তারা পুরো দেশের হয়। পুরো দেশের চিত্রটা যদি উনি জানতেন, আমার মনে হয় না উনি জানেন। উনি বাংলার জঞ্জাল পার্টিতে জয়েন করেছেন, স্বাভাবিকভাবে উনি ভারত সম্পর্কে হয়তো খবর রাখেন না। তার কারণ মণিপুর নিয়ে উনি যেমন খবর রাখতে পারেন না, প্রতি ঘন্টায় 51 জনের মানে খবর আসছে, যেটা নারী নির্যাতনের খবর, যেটা কেস রেজিস্টার হয়েছে, উনি জানেন না। বা উনি জানেন না প্রধানমন্ত্রী বলে একজন মানুষ আছেন, যিনি একজন কংগ্রেসি সাংসদকে বলছেন আপনার হাসিটা শূর্পণখার মতন, বা একজন কর্ণাটকের মন্ত্রীর মতন যে ছোট ড্রেস পরে বলে ধর্ষণ হয়। এই ধরনের কথাবার্তাগুলো যারা বলেন তাদের সম্পর্কে 356 ধারা ওনার আসে না। কংগ্রেসে থাকাকালীন প্রণব মুখার্জি তনয় তিনি বলেছিলেন, এই নির্ভয়া কাণ্ডের পর বলেছিলেন যে এই পেইন্টেড অ্যান্ড ডেন্টেড প্রোটেস্ট, পেইন্টেড হোক, ডেন্টেড হোক, যে প্রোটেস্টই হোক না কেন, 356 ধারা করার জন্য যে পরিস্থিতিগুলো লাগে, সেই পরিস্থিতিগুলো সব থেকে বেশি উত্তরপ্রদেশে, সেই পরিস্থিতিগুলো সব থেকে বেশি উত্তরাখণ্ডে, মধ্যপ্রদেশে একজন গর্ভবতী মহিলাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে ধর্ষণ করার পরে, তারপরে কোনো কেস রেজিস্টার হচ্ছে না। সব থেকে বড় কথা উত্তরাখণ্ডের ঘটনাক্রম। তাহলে আজকে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির বক্তব্যটাই তো ওনার সঙ্গে সবিরোধিতামূলক। কার কথা বলবে তুমি, যিনি বিচার ব্যবস্থায় বলে বসে যে গান্ধীর সম্পত্তির তত্ত্ব তালাশ করে, রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করার কথা বলে, ধেরে উদুর দৌড়তে বেরোয়, সেই সব মানুষগুলোকে নিয়ে বিচার ব্যবস্থা প্রহসনে পরিণত করার যে লোকটা, আজ অব্দি একটা উনি দিয়েছেন এমন তথ্য যেখানে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের চাকরি হবে? উনি তো গড় ওখান থেকে হওয়ার চেষ্টা করেছেন, সেখানে উনি আজকে দাঁড়িয়ে কি বলছেন যে ওর মধ্যে তৃণমূলের লোক বসে আছে, ওসব আন্দোলনের কোনো দাম নেই। অর্থাৎ পুরো আন্দোলনটাকে এক নিমেষে নস্যাৎ করে, অর্থাৎ ওনার উৎস যেটা, সেই উৎসটাকে উনি নস্যাৎ করে দিতে চাইছেন। দেখো, আমার খুব প্রিয় গান রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার বেলায়, এমন করলেন যাবার আগে, এবার অভিজিৎ গাঙ্গুলি এমন করলেন কাঁদিয়ে দিয়ে যাও গো এবার যাওয়ার আগে। কেন বলছি এই কথা? সত্যি সত্যি তো অনেক মানুষ বিশ্বাস করছিলেন। আপনাদের তো চোখে জল আসছে, কারণ আপনারা তো তাকে ভীষণ বামমনস্ক এবং বামমনস্কতার প্রতিভূ হিসেবে ধরেছিলেন। ঠিক উল্টোটা। এই পার্থ, মানিক আমার পাশে বসে প্রদীপ্ত এতক্ষণ ধরে যেভাবে বলে গেল, এরা সব সাধু সন্ত, জানেন, এমন বলবে এই পলিটিক্যাল। আমাদের এই জায়গাটার জন্য কষ্ট হচ্ছে, আর কিছু কষ্ট নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে 56 সংখ্যাটা বড় গোলমেলে। তোমরা দেখো, ওই 56 ইঞ্চি ছাতি বলেছিলেন, তারপরে এই 356 নিয়ে অনেকবার বিজেপি এসব বললো। এই কেস করতে গিয়ে মাঝখান থেকে 56 দিন শাহজাহান ফেরার হয়ে বসে থাকলো, না সিআইডি কিছু করে, না ইডি সিবিআই কিছু করে। এই 56 নিয়ে এত গোলমাল। ফলে আমরা ত্রিপুরা দেখেছি কত সুশাসন বাংলায় ওরা আনতে পারবে, ত্রিপুরায় তার মডেল দেখেছি। ফলে একটা সরকারের বদলে আরেকটা সরকার 356 জারি করে বিজেপির শাসন চলবে। আমরা এর বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? না, এইটা করতে গেলে এই 3টে কথা হারিয়ে যাবে। এক, কাজের কথা। সত্যি তো পশ্চিমবাংলার 2 লক্ষ সরকারি পদ ফাঁকা আছে, কে পূরণ করবে? যদি সরকার এখনো কংগ্রেস করছে না, খালি একটা 3 লক্ষ রিক্রুটমেন্ট হয়ে গেছে হবে। বিকাশ বাবু বলছিলেন 5 লক্ষ, তুমি এখন 2 লক্ষ বলে তাহলে 3 লক্ষ। দর্শক বন্ধু বুঝেন যে 3 লক্ষের মধ্যে হয়ে গেছে, কিন্তু রিক্রুটমেন্ট করার কথা 35 লক্ষ এখন পর্যন্ত হয়েছে। 35 লক্ষ মেট্রিক টন এখনো 35। এই কৃষক মান্ডিগুলো ছাগল চড়ে বেড়াচ্ছে, কৃষকরা ধান দিচ্ছে না, ফোড়েদের কাছে ধান চলে যাচ্ছে। তৃতীয়, শিল্পের কথা খুব ইন্টারেস্টিং। সিঙ্গুর চলে গেছে, সব পুরনো কথা। আজকে একটা নতুন কথা মনে পড়ছে মৌপ্রিয়া। 2009 সাল থেকে রেলমন্ত্রী থাকার সময় যত শিলা পুঁতেছিলেন গোটা পশ্চিমবাংলায়, বিভিন্ন জায়গায় কারখানা হবে মমতা ব্যানার্জি। আজকে ভাবছিলাম যে ওই শিলাগুলো যদি তোলা যায়, একটা ঢপের পাহাড় তৈরি করা যেতে পারে পশ্চিমবাংলায়। জমির সমস্যা নেই, তাহলে কেন্দ্র সরকার দিচ্ছে না টাকা, তাহলে জমির সমস্যা নেই, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। শুরুতে শেখ শাহজাহানের মোবাইল গায়েব। ছোট্ট একটা বিরতির পর দেখাবো, দেখতে থাকুন আপনারা। মোবাইল পেলে কি অনেকটা এগিয়ে যাবে তদন্ত? শাহজাহানের 2টি মোবাইল কোথায় দেখুন। সিবিআই হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নেই তার জোড়া মোবাইলের। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে, কিন্তু তার মোবাইল দুটো কোথায় সেটা জানতেই এই মুহূর্তে মরিয়া সিবিআইয়ের অফিসাররা। গত 29 ফেব্রুয়ারি রাজ্য পুলিশ গ্রেপ্তার করে শাহজাহানকে। তার 6 দিন পরে শাহজাহানকে হেফাজতে পায় সিবিআই। কিন্তু পুলিশ বা সিআইডি শাহজাহানের ফোনের হদিশ পায়নি সিবিআইও। কোথায় গেল শাহজাহানের 2টি মোবাইল? পুলিশের দাবি, গ্রেপ্তারির সময় শাহজাহানের কাছ থেকে কোনো মোবাইল মেলেনি। পরে খোঁজ করেও পাওয়া যায়নি হদিশ। মোবাইল পায়নি সিআইডিও। কিন্তু কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি ওই এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান এবং নিজের দুটো মোবাইল ফোন থেকে অন্ততপক্ষে 24টা ফোন কল করেছিল। তার মধ্যে তার যেরকম বেশ কয়েকজন ঘনিষ্ঠ রয়েছে, 2জন তৃণমূলের নেতাও ছিল।
কিন্তু চ্যাট বা হোয়াটসঅ্যাপ কল কার সাথে জানতে মোবাইল হাতে পেতে মরিয়া সিবিআই। ইডি জানিয়েছিল শাহজাহানের মোবাইল টাওয়ারের ঠিকানা দেখে তারা বুঝতে পেরেছিল শাহজাহান ঘটনার সময় নিজের বাড়ির ভিতরেই ছিলেন এবং ফোনেই নিজের অনুগতদের নির্দেশ দিয়েছিলেন গ্রামবাসীদের জড়ো করার জন্য। মোবাইল ফোনটা আইফোন, ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী মোবাইল উঠে গেছে দিয়ে দেবো তোমাকে সাহায্য করা। আমি তদন্তকারী সংস্থাকে টুইট করে ট্যাগ করেছি এই কারণে যে ওই ফোনটা ওখানে একটা পুলিশ আছে, ওর নাম আমিনুল, উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছে। ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে। কেন ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপরস্তরের নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্ট আছে। কারোর কোনো নাম্বার জানা থাকলে তার কল লিস্ট বের করার জন্য টেলিফোনের সেটটা দরকার হয় না। এসব গল্প কথাগুলো অন্য জায়গায় বোঝাবে। আজকে যদি আমি কাউকে কোনো ফোন করি আমার কল লিস্ট বের করার জন্য, মানে যদি আমার কল লিস্ট কোনো তদন্তকারী এজেন্সিকে জানতে হয় তাহলে আমার সেটটার হাতে নেওয়ার কোনো দরকার হয় না। যখন কোনো এজেন্সি কারোর কল লিস্ট খুঁজে তার জন্য সেট লাগবে কেন? আমার নাম্বারটা দেবে, সার্ভিস প্রোভাইডার কল লিস্ট দিয়ে দেবে। তো সুতরাং এই যে বিকৃত গল্প করে মানুষকে একটা নাটকের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা, এগুলো সবাই বুঝতে পারছেন। এর আগে সিবিআই তল্লাশি চলাকালীন বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পুকুরের জলে ফেলে দিয়েছিলেন তার মোবাইল। রীতিমতো পুকুরের জল তুলে কাদামাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল বিধায়কের মোবাইল। জীবন কৃষ্ণ সাহা তার বাড়িতে যখন সিবিআইয়ের আধিকারিকরা তদন্ত চালাতে গিয়েছিল, তল্লাশি চালাতে যায়, সেই সময় নিজের মোবাইল ফোনগুলোকে ডিস্ট্রয় করার জন্য এই জীবন কৃষ্ণ সাহা তার মোবাইল ফোনগুলোকে জলে ফেলে দিয়েছিল। ফলে একই উদ্দেশ্যে শেখ শাহজাহানও কি ধরা পড়ার আগে ফোন দুটোকে ডিস্ট্রয় করে দিয়েছে, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। ক্যামেরা পার্সন পার্থর সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। খুব সংক্ষেপে সবার কাছে যাব। প্রদীপ, তো খুব সিরিয়াস অভিযোগ যে পুলিশই ওই মোবাইল নিয়েছে এবং নিয়ে তার সুপিরিয়রদের কাছে দিয়ে খুব ছোট দুটো প্রসঙ্গ। এক তো ইডি সিবিআই এখন চাকরির খুব অভাব হয়েছে, খুব প্রয়োজনীয়। তা শুভেন্দু অধিকারীর মতন তথ্য তালাশ করা লোককে একটু চাকরিটা করার দরকার। অকৃতদার মানুষ ভালো চাকরি বাকরি করতে পারবে, অনেক তথ্য জানে। কোনো মানুষ অকৃতদার কিনা সেটা অ্যাবসলিউটলি তার পার্সোনাল চয়েস, উনি নিজে সেটা রাজনৈতিক আলোচনার পরিধির মধ্যে আসা উচিত। জনসমক্ষে আমি বলিনি নিজে থেকে। আর নেক্সট কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক ষড়যন্ত্রের যে কথা বলা হচ্ছে, রাজসাক্ষী হয়ে যান না। রাজসাক্ষী তো মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি, কুন্তল, সবার তো ফোন সিজ করা হয়ে গেছে। তাদের কি হলো? প্রণয়দা দেখুন, কুণাল ঘোষ বলেছিল 7 দিনের মধ্যে শাহজাহান অ্যারেস্ট হবে, সম্ভবত যাই হোক। কিন্তু ঘটনা দেখা গেল যে যেই হাইকোর্ট বললো তারপরে পুলিশ একদম কোথাও থেকে বার করে আনলো। এবং যেভাবে শেখ শাহজাহানকে নিয়ে যাচ্ছে, আপনারাই দেখিয়েছেন, শেখ শাহজাহানকে ধরে বেঁধে আনা হচ্ছে, খুব হয়েছে, সেরকম না। তো আমাদের বিরোধী দলনেতা যেটা বলেছেন উনি তো বলে দিচ্ছেন, একজন নাম বলে দিচ্ছেন, তাকে আনা হোক, নেই তদন্তের মধ্যে আনা হোক। বাঙালির অনেক কিছু হারিয়েছে, কিন্তু আমি এখনো বলছি কয়েকটা জিনিস এই তৃণমূল আর বিজেপির গঠবন্ধন পরিষ্কার বোঝা যাচ্ছে। সুদীপ্ত সেনের ডায়েরি, শাহজাহানের মোবাইল, কাকুর কণ্ঠ, মমতা ব্যানার্জি সততার প্রতীক লেখা ব্যানার, আর আছে দিনের হোর্ডিং, এই 5টা জিনিসই গায়েব। এটা থেকেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে কি গঠবন্ধন। সিপিএম ও গায়েব, পরিষ্কার বোঝা যাচ্ছে। ওর সাথে একটা অ্যাড করে দেন, সিপিএম ও গায়েব। না ওর সঙ্গে সিপিএম অ্যাড হচ্ছেই না। সিপিএম শূন্য সেটা বলে আপনি ত্রিপুরার কথা বলছিলেন, তো দিয়েছিলেন ত্রিপুরার কথা বলছিলেন, বলেছিলেন এই কথা বলেই তো ত্রিপুরার কাছে গেছিলেন। ত্রিপুরার আমরা সততা প্রার্থী দেখতেই পাচ্ছি, সিপিএম তো প্রার্থী দেখতে পাচ্ছেন কিরকম। রাজনাথ সিং যখন আইটি মিনিস্টার ছিলেন উনি একটা অ্যাক্ট পাস করেছিলেন। সেই অ্যাক্টে বলেছিল যে তোমার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার বা সার্ভেলেন্সে রাখবার অধিকার কেন্দ্রীয় সরকারের আছে এবং তার জন্য কোনো মানে ম্যাজিস্ট্রেটের লাগে না। ফোন নাম্বার, আজকে শুভেন্দু অধিকারী বললেন যে উনি একটা ফোন নাম্বারটা পাবলিক করেছে। ফোন নাম্বার ছেড়ে দাও, তুমি যদি ফোন নাম্বার চেঞ্জ করে দাও, ফোনের লোকেশনটা অন করে সেটাকে আইডেন্টিফাই করা যায় এবং তার জন্য কম্পিটেন্ট অথরিটি আছে। আমার খুব ভয় লাগছে বা সন্দেহ হচ্ছে শাহজাহান না বিকাশ দুবে হয়ে যায়। তার কারণ এই শাহজাহানরা হচ্ছে তোমার ক্লোজ কনফিডেন্ট।
এবং শাহজাহান সুমনদা, ফোন গায়েব, না না, খুব সংক্ষেপে, যদি 19 দিন পরে না যেত না, ওই লোকেশন থেকে বাড়িতে ছিল, তাহলে কিন্তু ওই ফোন নিয়ে এত কনফিউশন হতো। 30 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ছিল, 56 দিন বুঝতে পারেনি। তুমি এখন পুলিশের কথা বললে হবে না, তোমরা চেয়েছো শাহজাহান, মানে হ্যাঁ, EDC বিচারক বা তদন্তকারীরা এরকম আশা করছিলেন যে শাহজাহানের বাড়ির সামনে লাগানো সিসিটিভিতে এসে শাহজাহান বলবেন, এই দেখো আমি ফিরে এসেছি, এই নাও আমার মোবাইল, এই নাও আমার মোবাইল। আমি জানি না এখনো সিবিআই বা ইডি আশা করে কিনা নীরব মোদি বা মেহুল চোকসি দেশে ফিরে এসে বলবে, এই নাও আমার টাকা তোমাদের ফেরত দিচ্ছি। দেখুন, যাকে টুকি খেলার মতো, হ্যাঁ, মানে এটা কি টুকি খেলা হচ্ছে? এটা তো মানে কোনো কমেডি সার্কাস না, বা বরুণ গ্রোভারের স্ট্যান্ড আপ কমেডি নয় যে আমরা আশায় পেলাম যে একজন ধরা পড়েছে। সত্যি তো কুণাল ঘোষ ঠিক বলেছেন, কারো ফোন নম্বর পেলে তার চ্যাট লিস্টে কাকে কল করেছে সব জানা যায়। কোন পুলিশ অফিসার তার কন্ট্যাক্টে ছিল জানা যাবে না? সার্ভিস প্রোভাইডারকে বললেই জানা যাবে। এইগুলো হচ্ছে একটা রোজ বিভিন্ন জিনিস বললে যেগুলোতে চাঞ্চল্য তৈরি হয়। নীরব মোদীকে এবার আমরা ধরবো, ললিত মোদীকে এবার আমরা ধরবো, তারপর ললিত মোদী সুস্মিতা সেন, আমাদের এখানেই শেষ করতে হবে। কখনো পুকুরে ফোন, কখনো ফোন গায়েব। গত কয়েক মাস ধরে আমরা এই সমস্ত জিনিসকে রাজনৈতিক চর্চায় আসতে দেখছি। সত্যি তো, মানে এই রাজ্য রাজনীতিতে এই সমস্ত ঘটনাক্রম এত কমন হয়ে গেছে, যা কখনো কখনো আমাদেরও ভাবায় যে সত্যি তো মানুষের ইস্যুগুলো সেগুলো সত্যি উঠে আসছে রাজনৈতিক চর্চার মধ্যে, নাকি আসলে শুধুমাত্রই এই সমস্ত। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।